সুপ্রিয়া দেবীর এক ছেলে বিক্রম এবং এক মেয়ে তিস্তা। তিনি তার ছেলে বিক্রমের জন্য পাত্রীর খোঁজ করছিলেন। বিগত 3 বছর ধরে তিনি বিভিন্ন জায়গায় পাত্রী খুঁজে যাচ্ছেন, কিন্তু মনের মতো কোনো মেয়েই পাচ্ছেন না। এদিকে বিক্রমের বয়স প্রায় 32 বছর। এ নিয়ে তিনি খুবই চিন্তিত। এই তিস্তা, শুনলাম নাকি আমাদের ওপাড়ার রাজুর তার বিয়ে হয়ে গেছে। বউটা নাকি দেখতে খুব সুন্দর হয়েছে। এরা কোথা থেকে এত সুন্দর সুন্দর মেয়েদেরকে খুঁজে পায় কে জানে বাপু। আমার ছেলের বেলাতে তো বউই খুঁজে পাওয়া যায় না। কাউকে দেখতে ভালো তো পড়ালেখা জানে না, কেউ আবার পড়ালেখা জানে তো তার কোনো গুণই নেই, আবার কেউ একটু কাজকর্ম পারে তো সে আবার দেখতে ভালো নয়। কবে যে একটা মনের মতো মেয়ে পাবো কে জানে বাবা। কত লোককে বলে রেখেছি, কেউ যদি একটা ভালো যোগাযোগের খোঁজ দিত। মা, আজকাল কি আর লোকের কাছে ভালো যোগাযোগের খোঁজ পাবে মা? লোকজন তো সব উল্টোপাল্টা যোগাযোগই আনবে। ছেলের বিয়ে দিতে চাইলে অনলাইনে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দাও, দেখবে পাত্রীর লাইন লেগে গেছে একেবারে। কবে থেকে তো বলছি, তোমরা আমার কথাটাকে গুরুত্বই দিচ্ছ না। আরে বাবা, ওইসব অ্যাডভার্টাইজমেন্টের চক্করে পড়তে চাই না বলেই তো এতদিন লোকজনকে বলছি অ্যাডভার্টাইজ তো দিয়ে দেব। তারপর মেয়ে কোথাকারের কে চিনি না জানি না সব মিথ্যে বলে আমাদের বাড়িতে চলে আসবে। তারপর জানতে পারলেও কাউকে দোষ দিতে পারবো না। তাহলে আর কি করবে? বাড়িতে বসিয়ে রাখো ছেলেকে। এরকম করলে তো আমারও বিয়ে হবে না, কারণ বাড়িতে বসে বসে তো আর সম্বন্ধ আসবে না। তিস্তার কথা শুনে বিক্রম বলে, মায়ের যা ডিমান্ড তাতে বৌমা পাওয়া খুব মুশকিল আছে। সে তুই ফোনে অ্যাড দে বা খবরে কাগজে, একটা মেয়ের মধ্যে এতগুলো কোয়ালিটি কি পাওয়া সম্ভব? তার উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে আগে দেখতে হবে আমি কি সব দিক থেকে একেবারে পারফেক্ট। তাহলে কেন শুধু শুধু এইভাবে খুঁজতে যাচ্ছে? তুই আর এসবের কি বুঝিস রে? সোনার আংটি না কখনো বাঁকা হয় না, আর বাঁকা হলেও তা কিন্তু দাম কমে না। থাক মা, তোমার ওই বস্তা বাজা পুরনো কথাগুলো আমাদের সামনে বলো না তো। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু কোয়ালিটি থাকে। ছেলে হলে সোনার আংটি আর মেয়ে হলে কি লোহার আংটি। মেয়ে হলে যে পাতে দেওয়ার যোগ্য না তা কিন্তু না। তিস্তা, তুই ওর কথা বাদ দে মা। তুই দেখ ফোনে কিভাবে কি অ্যাডভার্টাইজ দিবি, দেখি তোর কথাই যদি কোনো কাজে আসে। সুপ্রিয়া দেবীর কথা শুনে তিস্তা বিক্রমের অ্যাড দিয়ে দেয়। ফোন ঘাঁটতে ঘাঁটতে সে হঠাৎ বলে, আরে মা দেখো, রাজুর বউ। কিন্তু এই মেয়েটাকে তো চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। ওই আমাকে একবার দেখা, আমি দেখি। আরে হ্যাঁ তো, এটা তো ওদের ড্রাইভারের মেয়ে। কয়েকবার তো ওদের বাড়িতেও দেখেছি ওকে। রাজু শেষে তাদের ড্রাইভারের মেয়েকে বিয়ে করলো নাকি রে? এ বাবা, কি কলিযুগ পড়েছে দেখ একবার। আজকালকার ছেলে মেয়েদের পছন্দও বলিহারি। এত মেয়ে থাকতে শেষে কিনা ড্রাইভারের মেয়েকে পছন্দ করেছিস তুই? ছি 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 ছি, ওদের পরিবারের তো কেউ আর মুখ দেখাতে পারবে না। সুপ্রিয়া দেবী যখন কথা বলছিল ঠিক তখনই রাজুর মা গৌরী দেবী সেখানে আসে আর বলে, কই গো সুপ্রিয়া, তোমরা কোথায় সব? এই নাও মিষ্টি খাও। আমার ছেলে বউ এনেছে, তার খুশিতেই মিষ্টি দিচ্ছি। এমন তাড়াহুড়োতে বিয়েটা হয়েছে না, তোমাদেরকে নেমন্তন্নই করতে পারিনি। তবে 1 মাসের মধ্যে একটা বড় অনুষ্ঠান করব, তখন সবাই কিন্তু যেও তোমরা। সে তো ঠিক আছে, তা শুনলাম নাকি তোমার ছেলে তোমাদের বাড়ির ড্রাইভারের মেয়েকে বিয়ে করেছে, এটা কি সত্যি? তুমি ঠিকই শুনেছো সুপ্রিয়া। টিয়া আমাদের আগের ড্রাইভার সুরেশের মেয়ে। তবে সুরেশ অনেক পড়াশোনা জানা মানুষ আর অনেক সৎ। ড্রাইভার বলে আমরা ওকে মনেই করতাম না, ও আমাদের বাড়ির সদস্য হিসাবেই ছিল। সে তুমি এখন যাই বলো বাপু, এভাবে শাক দিয়ে তো আর মাছ ঢাকা যায় না। ছেলে তো মুখ কালো করে ফেলেছে, এখন আর কি বা বলবে বলো। তা ওই মেয়েকে ঘরে তুলতে তোমার মন চাইলো? তোমাদের পরিবারের সঙ্গে ও মানিয়ে নিতে পারবে তো? আমার তো এটা ভেবেই কেমন হচ্ছে। এসব কি বলছো সুপ্রিয়া? টিয়াকে আমি ছোট থেকে মানুষ করেছি। হ্যাঁ, প্রথমে আমি রাজি ছিলাম না ঠিকই, কিন্তু ছেলের পছন্দের কাছে তো আর কিছু বলা যায় না। তাছাড়া মেয়েটা খুবই ভালো। ওর বাবা কি করে বা ওদের কত টাকা পয়সা এই হিসেবে আমি চলি না। আমি মানুষ দেখি। মানুষ সৎ হলে আর তার ভালো ব্যবহার হলে আমি আর কিছুই ভাবি না। থাক থাক, ওসব নাটক আর করতে হবে না বাপু। একে তো ছেলে এই কীর্তি করে বেড়াচ্ছে, তার উপরে মাকে দেখো না, মায়ের যেন আলাদা রকমের দিমাগ। তুমি তোমার মিষ্টি নিয়ে যাও বাপু, ও মিষ্টি আমি খাবো না। সুপ্রিয়া দেবী এভাবেই বলে গৌরী দেবীকে তার বাড়ি থেকে চলে যেতে বলেন। কয়েকদিন পর সুপ্রিয়া দেবীর বোন মালা দেবী তাকে ফোন করে আর বলে, হ্যালো দিদি, কেমন আছিস? তোর তো একেবারে খোঁজ খবর পাওয়াই যাচ্ছে না। কদিন হয়ে গেল, ফোন টোন তো কিছুই করছিস না। কি আর ফোন করব বল, এমনিতেই ছেলেটাকে নিয়ে খুব টেনশনে আছি, তার উপরে চারিদিকে যা সব ঘটছে। কি টেনশন বল? তোর ছেলের জন্য পাত্রী খুঁজছিস তাই তো?
আমি তো টেনশন সব দূর করে দিচ্ছি। আমার কাছে আজকে তোর জন্য একটা ভালো খবর আছে। কি তুই সত্যি বলছিস? কোথাকারে পাত্রী রে? কেমন পাত্রী, আমাকে পুরো ডিটেলসটা বল। এখন আমি তোকে কোনো ডিটেলস দিতে পারবো না। তাছাড়া আজ এত বছর ধরে ছেলের জন্য পাত্রী খুঁজছিস তুই, এত খুঁতখুত করিস বলি না তোর ছেলের বিয়ে হতে চাইছে না। আমি যা পাত্রী দেখেছি সে খুব গুণী আর রূপেও খুব সুন্দরী, আর লেখাপড়াও জানে রে। তোকে এ ব্যাপারে বেশি কথা বলতে হবে না। মেয়েদের বাড়ি অনেক দূরে, তবে এখানে ওর মামার বাড়ি। তুই শুধু আমাদের বাড়িতে এসে একবার মেয়েকে দেখে যা, বাকি সমস্ত ব্যাপারটা আমি বুঝে নেব। আচ্ছা ঠিক আছে, তুই যখন আছিস তখন আমার আর কোনো চিন্তাই নেই। তবে কবে যেতে হবে বলতো? আমি গিয়ে একবার মেয়েটাকে দেখে আসবো। দিদি, তবে একটা কথা শোন, মেয়ের বাবা কিন্তু অনেক পয়সাওয়ালা ছিল। মেয়েকে একেবারে রাজকুমারীর মতো মানুষ করেছে। মেয়ে কিন্তু খুব আদুরে, একেবারে ননির পুতুল বলতে যা বোঝাই তাই। সেরকম হলে তো বেশ ভালোই হয়। আশেপাশে যেসব বাড়ির বউয়েরা আসছে তাতে তো আমার গা মাথা একেবারে ঝিমঝিম করছে। বড় লোক বাপের আদুরের মেয়ে এলে আমি সবাইকেই দেখাবো, সবাই জ্বলবে আর আমার বেশ মজা লাগবে। কিছুদিন পর সুপ্রিয়া দেবী একা পাত্রী দেখতে মালা দেবীর বাড়িতে যান। সেখানে পাত্রী তরি ও তার মা লক্ষ্মী দেবী ছিল। তরিকে দেখে তার বেশ পছন্দ হয় এবং তিনি বলেন, মেয়ে তো সত্যি খুব সুন্দরী, কথাবার্তাও মিষ্টি। তা মেয়ে, তুমি কতদূর পড়াশোনা করেছো? আমার মেয়ে MA পাস, খুব আদুরে মেয়ে। ওকে আমি কখনই বকাঝকা করি না, একেবারে ফুলের মতো করে মানুষ করেছি। হ্যাঁ, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। এতে আমাদের কোনো আপত্তি নেই। আমরাও আপনার মেয়েকে ঠিক এরকম করেই রাখবো, কোনো চিন্তা করবেন না আপনারা। হ্যাঁ, এটা নিয়েই আমার একটু চিন্তা হয়। আমার মেয়ে কখনোই কোনো কাজ করেনি, ওর সাথে কেউ জোর গলায় কথাও বলেনি। আমার শুধু একটাই দাবি, আপনারা ওকে আমার মতো ঠিক যত্ন করবেন, দেখবেন ওর যেন কোনো রকমের অসুবিধা না হয়। এভাবেই কথাবার্তা হওয়ার পর কিছুদিনের মধ্যেই বিক্রম এবং তরির বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন তরি অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে ওঠে। সুপ্রিয়া দেবী তরিকে নিয়ে রান্নাঘরে যান আর বলেন, বৌমা, আজকে তোমার প্রথম রান্না, তোমাকে একটু রান্না করতেই হবে, এটাই নিয়ম। ও মাই গড, আমি তো এসব কিছু জানতামই না। ওকে ঠিক আছে, আমি একটু আমার ফোনটা নিয়ে আসি, তারপর বাকি কাজ করব। কিছুক্ষণ পর তরি তার ফোন নিয়ে আসে এবং এটি ভিডিও করতে থাকে। হ্যালো গাইজ, এটা আমার শ্বশুর বাড়ি আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির কিচেন। এখানে এখন আমার বিয়ের পর প্রথম রান্নার অনুষ্ঠান হবে। আপনারা সবাই দেখুন আমার শাশুড়ি মা কিভাবে রান্না করছে। নিন, আপনি রান্না শুরু করুন মা, আমি আপনার ভিডিও করছি। কিন্তু বৌমা, এটা তো তোমার অনুষ্ঠান, আমি কেন রান্না করব? আমার অনুষ্ঠান মানে? আমার অনুষ্ঠান তো কি হয়েছে, আমি তো এখানেই আছি। আর আমি এসব রান্না বান্না পারি না। আপনি রান্না করবেন আর আমি আপনার ভিডিওটা করব। আর শুনুন, একটু ভালো করে সেজে আসুন, ভিডিওটা না অনলাইনে আপলোড করতে হবে। এরকম পোশাকের ভিডিও আমি আপলোড করতেই পারবো না। তরির কথা শুনে সুপ্রিয়া দেবী মনে মনে একটু বিরক্ত হন, কিন্তু তার কিছুই করার ছিল না। তিনি নিজের ঘরে গিয়ে ভালো করে সেজে গুজে আসেন এবং রান্না শুরু করেন। কিছুক্ষণ ভিডিও হওয়ার পর তরি বলে, মা, আমার হাতটা না ব্যথা করছে। রান্না হয়ে গেলে আপনি টেবিলে খাবারটা নিয়ে আসুন, আমি আর এখানে একটু দাঁড়াতে পারছি না। এই বলে তরি সেখান থেকে চলে আসে। সুপ্রিয়া দেবী রান্না করার সমস্ত জিনিসপত্র টেবিলে সাজিয়ে রাখেন। তরি বসে বসে সবকিছু খায় এবং বলে, খাবারটা না মোটামুটি টেস্ট হয়েছে, তবে আমাদের বাড়ির কুক এর থেকে অনেক টেস্টি খাবার রান্না করে। আপনি কাজ করবেন মা, আমি আপনাকে কয়েকটা ইউটিউব চ্যানেলের লিংক পাঠাবো, সেখান থেকে দেখে দেখে রান্নাটা করবেন। আচ্ছা বৌদি, তুমি কি কি কাজ পারো? মানে আমি বলতে চাইছি, তুমি কি আমার প্রজেক্টে আমাকে একটু হেল্প করে দিতে পারবে? শুনেছি তুমি নাকি অনেক পড়াশোনা করেছো। বাড়ির কাজ নাই পারো, পড়াশোনার কাজ তো একটু আধটু পারো নাকি? হ্যাঁ, প্রজেক্টে আমি হেল্প করতেই পারি, তবে এখন না আমার একটু মুড নেই। এইসব আমার খুব বোরিং লাগে, তুমি নিজে এইসব করো কেমন? আচ্ছা ঠিক আছে, তোমার যখন বোরিং লাগে তখন আমি আর কি বলবো বলো। আমি যাই, আমার অনেক কাজ আছে, প্রজেক্ট শেষ করতে হবে, তারপরে নোটসগুলোও জেরক্স করতে হবে। এই তিস্তা, তুমি যদি মার্কেটে যাও তাহলে আমার জন্য কয়েকটি জিনিসপত্র এনে দেবে? আমার না ওগুলো আজকেই লাগবে। আর শোনো, আমার নতুন নতুন শাড়িগুলোর ফলস পাড়ার পিকোটা করিয়ে আনবে। বৌদি, আমি এত কিছু করতে পারবো না গো, আমার কাছে এত সময় নেই। আচ্ছা ঠিক আছে, তোমার দাদা এলে আমি বলে দেবো তুমি আমার কোনো হেল্প করোনি আর আমাকে এভাবে ইনসাল্ট করেছো। তোমার দাদা তোমাকে মাসে মাসে কত টাকা পকেট মানি দেয় যেন? আরে আরে, এখন ওসব কথা থাক না, তুই তো সেই মার্কেটে যাবি জেরক্স করতে।
বৌমার কাজগুলো করে নিবি, কতক্ষণ আর সময় লাগবে? ইচ্ছা না থাকা সত্ত্বেও তিস্তাকে তরির সমস্ত কাজ করতে হয়। এভাবেই তরি সবার উপরে নিজের হুকুম ফলাতে শুরু করে। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই সবাই খুবই বিরক্ত হয়ে ওঠে। এমনই একদিন রাজু এবং টিয়ার বিয়ের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছা না থাকলেও সুপ্রিয়া দেবী এবং তার বাড়ির সবাইকে সেখানে যেতে হয়, কারণ বিক্রম সবাইকে জোর করে নিয়ে যায়। সেখানে গিয়ে সুপ্রিয়া দেবী দেখেন টিয়া তার শাশুড়ির অনেক সেবা করছে আর তার প্রত্যেকটা কথা শুনছে। এসব দেখে সুপ্রিয়া দেবীর মন খারাপ হয়ে যায়। তার বৌমা কোনোদিনও তাকে এক কাপ চা পর্যন্ত খাওয়ায়নি। অন্যদিকে টিয়া তার শাশুড়ির হুকুমের হাজির, তিনি যা বলছেন টিয়া এক পায়ে সেই কাজ করছে। এসব দেখে সুপ্রিয়া দেবী তার বোন মালা দেবীকে বলেন, দেখেছিস মালা, আমার মনে হয় গৌরী ভালো কাজই করেছে। বড় লোকের মেয়ে শো অফ করার জন্যই ভালো রে। বৌমা হতে গেলে এরকম মেয়েই হতে হয়। পাশ থেকে দাঁড়িয়ে গৌরী দেবী এইসব কথা শোনেন এবং হেসে ফেলেন। মালা দেবী ও বিক্রমও হাসতে শুরু করে। তখন মালা দেবী তরিকে বলেন, বৌমা, তোমার শাশুড়ি যে পাল্টে গেছে, এতদিনে তার বুদ্ধি খুলেছে। তোমাকে আর এসব নাটক করতে হবে না, তুমি নিজের মতো করে এবারে থাকতে পারো। এবার তুমি তোমার সংসারটাকে তুমি তোমার মতো করেই সাজিয়ে গুছিয়ে নাও। নাটক মানে? এসব কি বলছিস? তোর বৌমা তরি আসলে একটি গরিব পরিবারেরই মেয়ে। ওর মা বিক্রমের অফিসে মাসির কাজ করে। বিক্রম তরিকে পছন্দ করত, কিন্তু তোর স্বভাব দেখে ও তোকে ভয়ে কিছুই বলতে পারে না। তরি মেয়েটা সত্যি শিক্ষিত এবং অনেক গুণী, তাই আমরা সবাই মিলে এই প্ল্যানটা করেছিলাম। এভাবেই মালা দেবী এবং বাকিরা সমস্ত সত্যিটা সুপ্রিয়া দেবীকে বলে। সবকিছু শুনে সুপ্রিয়া দেবী কিছুক্ষণের জন্য একেবারে চুপ হয়ে যান। তিনি বাড়ি ফিরে আসেন এবং এরপর কয়েকদিন কেটে যায়। তরি ভোরবেলা ঘুম থেকে উঠতো এবং বাড়ির সমস্ত রকমের কাজকর্ম করে সবার খেয়াল রাখতো। সুপ্রিয়া দেবীকে আর কোনো কিছু নিয়ে মাথা ঘামাতে হতো না, সেটা তার বাড়ির কাজকর্ম হোক, তিস্তার পড়াশোনা হোক বা বিক্রমের অফিসের কাজ। সবকিছুতেই তরি একেবারে এক্সপার্ট ছিল। বৌমার এত গুণ দেখে সুপ্রিয়া দেবী মনে মনে খুবই খুশি হন। তার উপরে তরির মিষ্টি স্বভাব এবং আচরণ তার মনকে একেবারে গলিয়ে দেয়। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। সুপ্রিয়া দেবী ছেলে এবং বৌমার অ্যানিভার্সারির জন্য বড় করে অনুষ্ঠান করেন। অনুষ্ঠানে গৌরী দেবীও উপস্থিত ছিল। সুপ্রিয়া দেবী তাকে বলেন, তুমি কিছু মনে করো না গৌরী, তোমাকে আমি সেদিন অনেক উল্টোপাল্টা করে কথা শুনিয়েছিলাম। আসলে আমি নিজেই এত ছোট ছিলাম যে অন্য মানুষদেরকে ছোট করতাম। এটা বুঝতে আমার অনেক দিন সময় লেগে গেল যে আসলে মানুষ টাকা পয়সায় ছোট হয় না, তার কর্মে ছোট হয়। আমাদের বৌমারা আমাদের পরিবারের এক একটা উজ্জ্বল নক্ষত্র। তুমি একেবারে ঠিক কথা বলেছো সুপ্রিয়া। আমি তোমাকে তো সেদিন এটাই বোঝাতে এসেছিলাম। যাক, পরে বুঝলেও তুমি যেটা উপলব্ধি করেছো এটাই অনেক। এভাবেই সুপ্রিয়া দেবী তার বৌমাকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে বসবাস করেন। মেঘনাথ বাবুর 5 মেয়ে চায়না, যমুনা, মেঘনা, ঝর্ণা ও নয়নার বিয়ে বিকাশ বাবুর 5 ছেলে চঞ্চল, প্রবীণ, সুকুমার, দিব্যেন্দু ও পলাশের সঙ্গে দিয়েছিলেন। মেঘনাথ বাবু গ্রামের এক পাঠশালার শিক্ষক ছিলেন। মাসে মোটামুটি যা আয় ছিল তা দিয়ে তিনি তার 5 মেয়েকে পড়াশোনা শেখান এবং তাদের বিয়ে দেন। এখন বয়স হওয়াতে তিনি ঠিকঠাক পাঠশালাতেও যেতে পারতেন না। এর জন্য তার রোজগারও কমতে থাকে। বিয়ের পরে মেয়েরা তাদের শ্বশুরবাড়িতে বেশ ভালোভাবে সংসার করছিল, কিন্তু 3 মাস পর হঠাৎ একদিন তার 5 মেয়ে একসঙ্গে তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। মেয়েদেরকে এভাবে একসঙ্গে আসতে দেখে মেঘনাথ বাবু অবাক হয়ে জিজ্ঞাসা করেন, আরে মা, কি ব্যাপার? তোমরা সবাই হঠাৎ করে একসঙ্গে এলে যে? কোনো সমস্যা হয়েছে নাকি? কেন বাবা, আমরা কি আমাদের বাপের বাড়িতে আসতে পারি না? তুমি তো দেখছি আমাদের আশা নিয়ে খুব একটা খুশি নয়। বলো তাহলে আমরা কি এক্ষুনি চলে যাব? আরে পাগল মেয়ে, আমি কি তোদের আসার জন্য বারণ করেছি নাকি? ওরা আমার মেয়ে, আমার কাছে আসবি না তো কোথায় যাবি? কিন্তু হঠাৎ করে এইভাবে একসঙ্গে এসেছিস কোনো খবর না দিয়ে, তাই জন্যই একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। তোরা তো জানিস তোদের বাবা তোদেরকে নিয়ে অনেক চিন্তা, তাই তিনি এভাবে বলেছেন। এটা নিয়ে তোরা রাগ করছিস কেন? এরপর মেঘনাথ বাবুর 5টি মেয়ে একে অপরের দিকে তাকায় এবং হেসে ফেলে। এরপর যমুনা বলে, ওহ মা, দিদি তো তোমাদের সঙ্গে মজা করছে। আমরা তোমাদেরকে সারপ্রাইজ দেব বলেই ফোনে কিছু না জানিয়ে এসেছি। এবার বলো, তোমরা খুশি হয়েছো তো? হ্যাঁ মা, আমি খুব খুশি হয়েছি। তোদের শ্বশুর বাড়ির সবাই ভালো আছে তো?
জামাই তোর সঙ্গে আসলো না? না বাবা, ওরা ওদের কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি। তবে আমাদের কাছে তোমাদের জন্য একটা খুশির খবর আছে। আমরা 5 জনই প্রেগনেন্ট, আর তাই এখানে তোমাদের কাছে থাকতে এসেছি। তোমাদের কোনো সমস্যা নেই তো? এই খবর পেয়ে মেঘনাথ বাবু এবং সুধা দেবী খুবই খুশি হয়ে যায় এবং মেঘনাথ বাবু বলেন, বলিস কি, একসঙ্গে 5-5টা নাতিপুতি আমার বাড়িতে আসছে? এর থেকে বড় খুশির খবর আর কি আছে? এরপর তিনি সুধা দেবীকে বলেন, শোনো সুধা, আমি এদের একটা খাওয়ার রুটিন তৈরি করে দেব। ঠিক টাইমে টাইমে এদেরকে খাইয়ে দেবে, কোনো প্রকার অযত্ন না যেন হয়। সে তো 100 বার। আমাদের মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা কত ভরসা করে আমাদের কাছে তাদের বৌমাকে পাঠিয়েছে। আমি একা হাতে সব ম্যানেজ করে নিতে পারবো, কোনো রকম কোনো সমস্যা হবে না। এরপর 5 মেয়ে তাদের ঘরে চলে যায়। আসলে বাপের বাড়ি আসা নিয়ে তাদের মনে যতটা খুশি ছিল তার থেকে বেশি ছিল কষ্ট। তাদের বিয়ের প্রথম 2 মাস তারা বেশ ভালোভাবেই কাটায়, কিন্তু সমস্যা তৈরি হয় যখন তারা একসঙ্গে গর্ভবতী হয়। তাদের শাশুড়ি মা অপর্ণা দেবী ও বড় ননদ মৌমিতা তাদেরকে বলে, শোনো বৌমা, তোমরা 5 বোনে একসঙ্গে গর্ভবতী হয়েছো। এটা একদিকে খুশির খবর ঠিকই, কিন্তু তার সঙ্গে এটাও ভাবতে হবে যে তোমাদের 5 জনের দেখাশোনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। মা তো ঠিকই বলেছে বৌদি। আমি আমার বাড়ির একমাত্র বউ ছিলাম বলে আমার সময় আমার শাশুড়ি সবকিছু করতে পেরেছে। তারপর তোমাদের জামাইবাবু তো আমাকে ওখান থেকে আসতেই দেয়নি, তাই মায়ের কোনো ঝামেলাও হয়নি। তোমাদের 5 জনের দেখাশোনা করা, সময় মতো সবকিছু ব্যবস্থা করা, এটা কিন্তু মায়ের কাজ নয়। মা যখন তার মেয়ের কিছু করেনি, তখন বৌমাদের করতে যাবে কেন? হ্যাঁ তাই তো। আর আমাদের মতে তোমরা পরের সপ্তাহতেই তোমাদের বাপের বাড়িতে চলে যাও। বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর যখন একটু সুস্থ হয়ে যাবে, আমি বলতে চাইছি যে যখন নিজের কাজগুলো নিজেরা করতে সক্ষম হবে তখন চলে এসো। শাশুড়ি ও ননদের এরকম কথা শুনে তারা 5 বোন কোনো উত্তর করতে পারে না। এরপর তারা তাদের স্বামীকে এ ব্যাপারে বলে। সবকিছু শুনে চায়নার স্বামী চঞ্চল বলে, এ ব্যাপারে আমরা কি বলবো মা? দিদির সামনে ওসব কথা বললে তো ওরা আমাদেরকেই খারাপ ভাববে। আমরা বউয়ের কথায় মায়ের সঙ্গে তর্ক করতে এসেছি। আরে এতে তর্কের কি আছে? এটা তো খুবই সামান্য ব্যাপার। দিদি যখন তার শ্বশুর বাড়িতে থেকেছে, আমরাও তো আমাদের শ্বশুর বাড়িতে থাকতে পারি। আর তাছাড়া আমরা মা বা দিদিকে কোনো রকমের সমস্যায় ফেলবোই না। আমরা নিজেদের কাজ নিজেরাই করে নিতে পারবো। দেখো চায়না, তুমি ব্যাপারটা যত সোজা ভাবছো তত সোজা না। তোমরা সব কাজ নিজেরা করতে পারবে না, তখন তোমাকেই সব কাজ করতে হবে। তাই মা যা বলছে ওটা শুনে নাও। এদিকে যমুনার কথা শুনে তার স্বামী প্রবীণ বলে, মা তো কোনো খারাপ কথা বলেনি। তোমরা বাপের বাড়ি গিয়ে কয়েকদিন থেকেই আসো। তাছাড়া আমাদেরকে এ ব্যাপারে আগে থেকেই বলে দিয়েছিলেন। তাই নাকি নিয়ম যে মেয়ের প্রথম বাচ্চা বাপের বাড়িতেই হয়। আমরাও কোনো আপত্তি করিনি। প্রবীণের কথা শুনে যমুনা আর কোনো রকম কথা বলে না। সেদিন সকালবেলা তারা 5 বোন ও তাদের স্বামীরা তৈরি হয়ে বাপের বাড়ি আসার জন্য তাদের শাশুড়ি ও ননদের কাছে বিদায় নিতে চায়। তখন তাদের শাশুড়ি বলে, এ কি, তোরা তৈরি হয়ে কোথায় যাচ্ছিস? না, আমরা এদেরকে এদের বাপের বাড়ি দিতে যাচ্ছি। আজকের দিনটা ওখানে থেকে কালকে চলে আসবো। আরে এর কোনো প্রয়োজন নেই। গাড়ি যখন ঠিক করা হয়েছে আর ড্রাইভার তো আমাদের চেনা শোনা, তখন এরা নিজেরাই চলে যেতে পারবে। হ্যাঁ গো বৌমা, তোমরা কি 5 জনে মিলে যেতে পারবে না? আরে না যাওয়ার কি আছে? আমি তো একাই শ্বশুর বাড়ি থেকে এখানে আসি। দাদারা তো শুধু শুধু যাবে, আবার কাল সকাল সকাল ফিরে আসবে। আবার অফিস আছে, সেখানেও যাবে। এত ঝামেলার কি দরকার? তার থেকে বৌদিদের গাড়িতে তুলে দাও, ওরা নিজেরাই চলে যাবে। এ কথার প্রতিবাদে তাদের স্বামীরা কোনো কথাই বলে না। এমন সময় তারা প্রত্যেকে তাদের স্ত্রীর হাতে কিছু টাকা তুলে দিয়ে বলে, এই নাও, এই টাকাটা রাখো, এতে ডাক্তার দেখাবে আর ওষুধপত্র সব কিনে নেবে। পরের মাসে আমি আবার টাকা পাঠাবো। আরে তোরা তো দেখছি একেবারেই কিছু জানিস না। তোদেরকে তো আমি কাল সন্ধ্যেবেলা ভালো করে বুঝিয়েছি। বৌমাদের প্রথমবারের বাচ্চা হওয়ার যাবতীয় খরচ তার বাবা মায়ের। এটা তো তারা খুশি খুশি করে থাকে। তোদেরকে এসব কোনো খরচ বহন করতে হবে না। এখন টাকা পয়সা সব রেখে দে, ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে। তাদের শাশুড়ির আচরণে ও স্বামীদের নীরবতায় তারা 5 বোনে মনে মনে খুবই কষ্ট পায়। বাবার বাড়িতে এসে তারা তাদের মা বাবাকে এসব ব্যাপারে কিছুই বলে না, কারণ তারা জানতো এসব শুনে তাদের বাবা মা অনেক কষ্ট পাবে। কিন্তু এই চিন্তা তাদের মনে সবসময় ঘুরতে থাকে। এদিকে সুধা দেবী ও মেঘনাথ বাবু তাদের সাধ্যমতো চেষ্টা করে মেয়েদেরকে ভালো খাওয়ানো, ভালো রাখার ব্যবস্থা করতে থাকেন। এমনই একদিন সুধা দেবী মেঘনাথ বাবুর কাছে এসে বলেন, শুনছো, এ মাসে তো দুধ আর ঘি সব শেষ হয়ে গেছে। আজকের দিনটা কোনো রকমে হয়ে যাবে। কাল বরং তুমি মদন গোয়ালাকে খাঁটি দুধ 2 কেজি আর গাওয়া ঘি 3 কিলোর মতো দিয়ে যেতে বলবে। কিন্তু সে তো ঠিক আছে, আগের মাসে 2000 টাকা বাকি আছে। এটা না দিলে গয়লা তো ঘি দেবেই না।
এই নাও, এই টাকাটা আমি জমিয়ে রেখেছিলাম কোমরের যন্ত্রণার একটা বেল্ট নেব বলে। এখন ওসব কিনতে গেলে হবে না, তুমি এই টাকা নিয়ে গোয়ালাকে দিয়ে এসো। মেঘনাথবাবু সুধা দেবীর কাছ থেকে টাকাটা নিয়ে সেখান থেকে চলে যান। এদিকে তার মেয়েরা আড়াল থেকে সবকিছুই দেখে এবং যমুনা বলে, আমরা আজ কত অসহায়, আমাদের বাবা মায়ের কাছে টাকা পয়সা নেই, অথচ তারা তাদের সর্বস্ব দিয়ে আমাদের খরচ চালাচ্ছে। আর আমাদের স্বামীরা, তাদের যেন কোনো দায়িত্বই নেই। আমরা এখানে আসার পর থেকে আমাদের শাশুড়ি মা বা অন্য কেউ আমাদের খোঁজ খবর নেয়নি। ওরা তো শুধু ওদের স্বার্থটাই বোঝে, নিজেদের খরচ করতে হবে এই ভয়ে আমাদেরকে তাড়াতাড়ি করে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। একবারের জন্য বোঝার চেষ্টা করেনি যে আমাদের দারিদ্র বাবা মার পক্ষে এত ভার বহন করা সম্ভব নয়। এইভাবেই আরো কয়েক মাস কেটে যায়। যখন তাদের 8 মাস হয়, তখন হঠাৎ একদিন সন্ধ্যাবেলা অপর্ণা দেবী সুধা দেবীকে ফোন করেন এবং বলেন, হ্যালো দিদি, কেমন আছেন বলুন। বলছি, মেয়েদেরকে কাছে পেয়ে তো আমাদেরকে ভুলেই গেছেন, একদিনও ফোন করে খবর নেননি যে কেমন আছি, কিভাবে আছি। আরে না না, সেরকম কোনো কথা নয়। আসলে বুঝতেই তো পারছেন, 5 মেয়েই গর্ভবতী। সারাদিন তাদের জন্য রান্না করা আর বাকি অন্যান্য কাজ করতে করতে সময়ই কুলায় না। আরে ওদেরকে নিয়ে আর কি তেমন চাপ আছে, ওরা তো এখন সুস্থই আছে। আমি ওদেরকে এখানে রেখেই দিতাম, কিন্তু ওদের মন টন খারাপ হবে তাই আপনার কাছে পাঠিয়ে দিলাম, যাতে আপনার মনটাও ভালো থাকে আর ওরাও আনন্দেতে থাকে। যাই হোক, বলছিলাম বৌমাদের তো 8 মাস পড়ে গেল, এবার স্বাদের একটা ব্যবস্থা করুন। বুঝতেই তো পারছেন, আত্মীয় স্বজনরা কত আশা করে আছে। তাছাড়া আমাদের পরিবারেরও তো একটা নাম আছে। আমরা চাই একটু বড় করেই আয়োজন করুন, সবাই মিলে গিয়ে একদিন আনন্দ করব, কি বলুন? হ্যাঁ দিদি, তা তো নিশ্চয়ই। আসলে আপনাদের দিক থেকে তো কোনো রকমের খবর পাইনি, সেজন্যই আমরা ভরসা করে এগোতে পারছিলাম না। বুঝতেই তো পারছেন, অনুষ্ঠান করতে গেলে অনেক টাকার ব্যাপার। আর এখন আমাদের... সুধা দেবীর কথা শেষ হতে না হতেই অপর্ণা দেবী বলেন, আরে না না, ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা কেন এই অনুষ্ঠানে বাধা দেব? আমাদের তরফ থেকে অনুমতি নেওয়ার কি আছে? এটা আপনাদের শখ, আমরা কি তাতে বাধা দিতে পারি? তবে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটু ভালো রকমের করবেন, মানে ইলিশ, চিংড়ি এসব যেন থাকে আর কি। এ কথা বলি অপর্ণা দেবী ফোন রেখে দেন। ফোন রাখার পর সুধা দেবী চিন্তায় পড়ে যান। তখন যমুনা সুধা দেবীকে বলে, কি হলো মা, কে ফোন করেছিল? তোদের শাশুড়ি মা ফোন করেছিলেন। উনি স্বাদের অনুষ্ঠানের কথা বলছিলেন, বললেন যেন এই সপ্তাহের মধ্যেই একটা অনুষ্ঠান করি। এই সপ্তাহের মধ্যে অনুষ্ঠান করি মানে? ওনারা কি পেয়েছেনটা কি? একটা অনুষ্ঠান করতে গেলে কত টাকার ব্যাপার, ওনারা কি এসব কিছু বোঝেন না? শুধু অর্ডার দিয়ে দিলেই হলো। মা, কোনো অনুষ্ঠান করতে হবে না। লোক দেখিয়ে অনুষ্ঠান করে নিজেদের নাম কামানোর ইচ্ছা, এতে অপরপক্ষের যে কতটা সমস্যা হতে পারে তা ওনারা একবারও ভেবে দেখবেন না। মেয়েদেরকে এভাবে রাখতে দেখে মেঘনাথবাবু বলেন, তোমরা এইভাবে রাগ করো না মা, সংসার করতে গেলে মাথা ঠান্ডা করে থাকতে হয়। তাছাড়া ওনারা কিছু খারাপ বলেনি, আনন্দে অনুষ্ঠান করলে সবাই ভালো থাকে। দেখি না কতটাই কি করতে পারি। পরের দিন সুধা দেবী তার অবশিষ্ট 4 গাছা সোনার চুড়ি মেঘনাথবাবুকে দিয়ে বলেন, বলছিলাম এই চুড়িগুলো বিক্রি করে দেখো না কত টাকা হয়। অনুষ্ঠানের জন্য তো অনেক টাকাই লাগবে, এতে করে যদি টাকাটা পাওয়া যায় তাহলে ভালোভাবেই অনুষ্ঠানটা হয়ে যাবে। সেসব তো সবই বুঝতে পেরেছি, কিন্তু এরপরেও অনেক খরচা আছে। বাচ্চার ডেলিভারি, ওষুধপত্র, হসপিটাল খরচ, সব কি করে ম্যানেজ করব? পাড়ার মেয়েরা একটা দল তৈরি করেছে, সেখানে লোন দেওয়া হয়। দেখি আমি কোনো লোনের ব্যবস্থা করতে পারি কি, যদি কিছু টাকা ধার পাওয়া যায়। অনুষ্ঠানের আগের রাতে চঞ্চল তাদের বাড়িতে আসে। সবার সঙ্গে দেখা করে সে চায়নার কাছে যায়। কিছুক্ষণ কথাবার্তার পর সে চায়নার পেটে কান লাগিয়ে বলে, আরে আমাকে অনেক মিস করছিলে? আমিও তোমাকে খুব মিস করছিলাম। আর তো কয়েকদিনেরই ব্যাপার, আমি তোমাকে আমার কাছে নিয়ে চলে যাব। এই কথা শুনে চায়না বলে, নিয়ে যাবে মানে? আমি আর আমার সন্তান কোথাও যাব না। আমাদের যখন সব থেকে বেশি তোমাকে প্রয়োজন ছিল, তুমি তখনই আমার আর আমার সন্তানের পাশে ছিলে না। তাহলে এখন কেন এসব নাটক দেখাতে এসেছো? এ তুমি কি বলছো চায়না? আমি একদম ঠিক বলছি। আমার গর্বে যে সন্তান আছে তার দায়িত্ব কি শুধু আমার আর আমার বাবা মায়ের? তোমার আর তোমার পরিবারের কোনো দায়িত্ব নেই? তোমরা যখন কোনো দায়িত্ব নিতেই চাও না, তখন আমরা ফিরে গিয়ে কি করব? তোমরা জানো এই 8 মাস আমার বাবা মা কিভাবে আমাদের খরচ চালাচ্ছে? এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে সর্বশান্ত হয়ে পড়েছিল, তারপর আবার বাড়তি খরচ, আবার তোমরা স্বাদের অনুষ্ঠান করতে বলেছো। এসব করতে তোমাদের লজ্জা বোধ হয় না? তোমরা কি মানুষ? চায়নার কথা শুনে চঞ্চল তার ভুল বুঝতে পারে এবং বলে, আমাকে ক্ষমা করে দাও চায়না, এ বিষয়ে আমি এত গভীরভাবে ভাবিনি। মা আমাদের যেভাবে বুঝিয়েছে, যা বলেছে তাই তো শুনেছি, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি এক্ষুনি বাড়ি ফিরে যাচ্ছি, বাকি কথা কাল সকালে হবে।
এই বলে চঞ্চল সেখান থেকে বেরিয়ে যায় এবং বাড়ি ফিরে গিয়ে তার ভাইদেরকে ও মাকে সমস্ত কথা বলে, যা শুনে তারা সবাই খুব লজ্জা পায়। অপর্ণা দেবীও নিজের ভুল বুঝতে পারেন। পরের দিন 5 ছেলে ও শাশুড়ি মা তাদের বৌমার কাছে হাত জোড়ো করে ক্ষমা চায়। এরপর তিনি সুধা দেবীকে বলেন, দিদি, আপনি এতদিন আমার বৌমা আর নাতি নাতনিদের দেখাশোনা করেছেন, তাদের খাইয়েছেন, সেবা করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি সব সময় আপনার এই অবদান মনে রাখবো। নাতি নাতনিরা বড় হয়ে গেলে তাদেরকে আপনার এই কষ্টের কথা শোনাবো, কিভাবে আপনি ওদেরকে আগলে রেখেছিলেন। অপর্ণা দেবীর এই কথা শুনে সুধা দেবীর চোখে জল চলে আসে। এরপর অপর্ণা দেবী তার 5 ছেলেদেরকে বলে অনুষ্ঠানের সমস্ত খরচ ও এতদিন ধরে সমস্ত খরচের টাকা সুধা দেবীর হাতে তুলে দেন এবং বলেন, দিদি, কিছু মনে করবেন না, এটা আমার আগেই করা উচিত ছিল। আরে না না, এর কোনো দরকার নেই, এ টাকা আপনারাই রাখুন। না দিদি, আজকের এই অনুষ্ঠান আমাদের তরফ থেকে, আর আপনি টাকাটা না নিলে ভাববো আপনি আমাদেরকে ক্ষমা করেননি। অপর্ণা দেবীর কথা শুনে বাধ্য হয়ে সুধা দেবী সেই টাকা নিয়ে নেয়। এরপর অপর্ণা দেবী এক এক করে তার 5 বৌমাকে 5টি লেহেঙ্গা, গহনা এবং যাবতীয় জিনিসপত্র দিয়ে আশীর্বাদ করেন। 5 বোন 5টি লেহেঙ্গা পরে অনুষ্ঠানে উপস্থিত হয়। তাদেরকে দেখতে খুব সুন্দর লাগছিল। সবাই তাদের খুব প্রশংসাও করে এবং আশীর্বাদ করে। এভাবেই আনন্দের সঙ্গে তাদের স্বাদের অনুষ্ঠানটি সম্পন্ন হয়।